হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। তুমি ওনাকে বলো ছবিগুলো বাঁধিয়ে আনতে। দিবে? আচ্ছা দিও। ওদের কথার মাঝে নীলুফা খাতুন এলেন, বিছানায় বসে বললেন, ও মাইয়া, তোমাগো পড়ালেখা অহনো হয় নাই? লিনা নরম সুরে জবাব দিল, এই তো নানি, শেষ হতে চলল। এখন তার রাইত কইরা মাইয়া মানুষ যাইবা কেমনে? জিন ভূতে ধরলে? লিনা হাসি মুখে বলল, আপনার নাতিও তো সাথে যায়, তাহলে তাকে ধরবে না? আমার নাতি তোর লগে যাইব কেন মাইয়া? তোর জামাইটা মাই নাই? দোলন ওনার কথায় জবাবে বলে উঠলেন, বিয়া না হইলে জামাই আইব নাকি? নীলুফা খাতুন চোখ মুখ কুচকে বললেন, মাইয়া মানুষের এত বয়স কইরা বিয়ার শাদি দিলে কত সমস্যা হয়, বয়স তো কম হয় নাই। বিয়ার শাদি দেয় না কেন তোমার বাপ মায়? লিনা ওনার কথায় কিছুটা অপ্রস্তুত বোধ করলো, তবে কিছু বলল না। এর মধ্যেই আরুষ এসে তাড়া দিল। নীলা নীলুফা খাতুনকে বলল, নানি যাই, ভালো থাকবেন। যাই কইতে নাই, আসি কইতে অয়। আর হুন মাইয়া, এনে আয়। ওই লিনাকে কাছে ডাকলেন। ও কাছে এলে নিচু স্বরে বললেন, যাস বালা কইতা, আমার নাতিরে আবার তাবিজ না করিস না। লিনা ওনার কথার মানে বুঝলো না, ও বেরিয়ে গেল। প্রণব ঢাকায় এসে সবকিছু গোছাতে গোছাতে ৩-৪ দিন সময় লেগেছে। ও যে ফ্ল্যাটে উঠেছে তার পাশের ফ্ল্যাটেই ওর বন্ধু রিহাব তার বউ বাচ্চা নিয়ে থাকে। রিহাব একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। এখানে সব কিছু এত দ্রুত গোছাতে রিহাব অনেকটাই সাহায্য করেছে। ৮টা বেজে ২০ মিনিট। প্রণব কলেজের কিছু কাজ ছিল, সেগুলো শেষ করে সবেই উঠেছে। রান্না করতে হবে, সব কিছু গুছিয়েই রেখেছে। এখন শুধু চুলায় বসাবে। রিহাব বলেছে ওর ওখানে খেতে, প্রণব রাজি হয়নি। এমনিতেও অনেক সাহায্য করেছে। রান্না করতে গিয়ে দেখা গেল ডাল রান্না করতে পারে না। প্রণব মাকে কল করলো। নূরজাহান বেগম বলে দিলেন কিভাবে রান্না করবে। এক পর্যায়ে কথায় কথায় বললেন, নীলুফা খাতুন এসেছে। প্রণব ওনার কাছে ফোন দিতে বললে নূরজাহান বেগম দিয়ে গিয়ে দিলেন। দোলন নীলুফা খাতুনের সাথে বসে বিছানায় গল্প করছিল। নূরজাহান বেগম মাকে বলল, মা, তোমার নাতি ফোন করেছে। নীলুফা খাতুন ফোন হাতে নিলে প্রণব সালাম দিল ওনাকে। আরও নানান কথা চলল তাদের মাঝে। এর মধ্যে রুমে বিড়াল ঢুকতে দেখে দোলন শাড়ি সামলে বিছানা থেকে নেমে বিড়ালটাকে রুম থেকে বের করলো। ওর রুমে ফেরত যেতেই নীলুফা খাতুন ওর হাতে বাটন ফোনটা ধরিয়ে দিল। তারপর মেয়েকে নিয়ে বেরিয়ে গেলেন ওনাকে খাবার দেওয়ার জন্য। দোলন ফোন কানের কাছে ধরে বসে আছে চুপচাপ। ওকে চুপ থাকতে দেখে প্রণব ধীর কণ্ঠে ডাকলো। টুকটাক কথা জিজ্ঞেস করতেই দোলন ওর ফর্মে ফিরে এলো। কথার ফুলঝুরি জুড়ে বসলো। প্রণব মুখে হালকা হাসি নিয়ে বলল, লিনা ম্যাম আজ পড়াতে আসেনি? সঙ্গে সঙ্গে দোলন জবাব দিল, আইছে তো। আপনি জানেন ম্যাম এত ভালো, আমারে কত আদর করে। আর আদরে আদরে তুই বাদরে পরিণত হচ্ছিস নাকি? দোলন নাক মুখ কুঁচকে বলল, আশ্চর্য, আপনি আমারে বাদর কইলেন কেন? প্রণব ওকে মৃদুস্বরে ধমকে বলল, সুন্দর করে কথা বল। কইলেন কি? বল বলছেন। দোলন ঘাড়তেরামি করে বলল, পারমু না? আমার যেমন খুশি আমি অমনে কথা কমু। আপনার সমস্যা? তোর সমস্যা নিয়ে তুই বসে থাক বিয়াদব। আমি ফোন রাখলাম। ফোন রাখার কথা শুনে দোলন তাড়াহুড়ো করে বলে উঠল, এই দাঁড়ান দাঁড়ান, ১ মিনিট, আপনার লগে আমার কথা আছে। দ্রুত বল। ওপাশ থেকে শান্ত কণ্ঠে প্রণব জবাব দিল। দোলন মিন মিন করে বলল, এমন করেন কেন? একটু তো বলমু। বল। শুনেন, আজকে আমি শাড়ি পরছি। লিনা আপু ছবি তুইলা দিছে, ওইগুলা আপনি সুন্দর কইরা বাঁধাইয়া আইনা দিবেন, ঠিক আছে? ছবি আমি কোথায় পাবো? আপু দেয় নাই, না দিলে পরে দিয়ে দিবে। আরেকটা কথা, বল আদর কি? ওর কথায় প্রণব ভীষণ খেলো। নিজেকে সামলে বলল, এসব তোকে কে বলেছে? আপনি আগে বলেন আদর আর সোহাগ কি জিনিস। না না, জামাই আদর সোহাগ কি জিনিস ওইটা কইবেন। এ পর্যায়ে প্রণব শক্ত কণ্ঠে বলল, আগে বল তোকে এসব কে বলেছে? নানি কইছে। আর কে বলেছে? আরও কইছে আপনি আমারে আদর সোহাগ করেন নাই। প্রণব হাসি আটকে জিজ্ঞেস করল, তুই কি বলেছিস? দোলন আস্তে করে বলল, আমি কইছি আমারে সবাই আদর করে, কিন্তু আপনি আমারে দেখতেই পারেন না, তাইলে আদর কেমনে করবেন? পরে নানি কইছে জামাইয়ের আদর আলাদা। এখন আপনি জামাই না, আপনি বলবেন কেমনে?
নানি দুষ্টুমি করেছে তোর সাথে, ওসব মিথ্যে কথা। হ্যাঁ, তাইলে যে বললো নানাজান ওনারে এত এত আদর করেছেন। তুই ছোট মানুষ না, এখন এসব বুঝবি না, পরে বুঝবি। আপনি মিছা কথা কইতাছেন। মা বলছে আমি বড় হইয়া গেছি, আপনি আমারে দেখতে পারেন না তাই আদর করেন না। ওইটা কন মিথ্যা কথা বললেন কেন? প্রণবের অবস্থা ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। ও বলল আচ্ছা যা, আমি যখন বাড়ি আসবো তখন বলবো, এখন ফোন রাখি বলেই খচ করে ফোনটা কেটে দিল। প্রণব মুখ ফুলালো। প্রণব ফোন কাটলে দোলন বিছানা থেকে নামতেই নীলুফা খাতুন ঘরে এলেন। দোলন ওনার হাতে ফোন দিয়ে বলল, বুড়ি তোমার কাজ হয়ে গেছে, এবার কাজের মাইনে দাও। নীলুফা খাতুন বিছানায় বসতে বসতে বলল, তোরে কাজের মাইনে দিলে কি তোর জামাইটা আমারে দিয়া দিবি? ওনার কথায় দোলন অবাকের সুরে বলল, আমার জামাই তোমারে দিমু কেন? তাইলে তোর জামাই তোর টানে বাড়িতে আইলে লাভ হইব তোর, অনে আমি তোরে মাইনে দিমু কেন? দেখো বুড়ি, দুপুরে কিন্তু তুমি অন্য কিছু কইছো। যা কইছো পাই টু পাই না দিলে আমি এখনই ফোন কইরা বইলা দিমু যা যা কইছি সব তুমি হিগাই দিছো। কইলে ক, আমার কি? জামাই গেলে তোর যাইব গা, আমার কি? কই যাইব? বলে দোলন ভ্রু কুচকালো। নীলুফা খাতুন বিছানায় আরাম করে বসে বললেন, শহরডারে ডরে ডরে মাইয়া ডারে যখন মনে ধরব এই সমাট সেরি লইয়া বাড়ি আইব, তখন বুঝবি হতিনের সংসার কেমন। এবারটায় যেন দোলনের টনক নড়ল। কুটিল বউদের মতো মাজায় হাত দিয়ে নীলুফা খাতুনের দিকে এগিয়ে বসলো। তারপর বলল, যা কইতাছো হাসা কইতাছো? মাগি তোরে কি মিছা কথা কইতাম? বেডি বেড়া মানুষ চাহে ঘরের ঘাসে, চাইতে বাহিরের ঘাসে মনে ধরে বালা। বুড়ি তোমার ফাঁদে আমি আর ফাঁসমু না। এগুলো বইলা তুমি দুপুরে পটাইছো, ওই পেঁচা এমনি আমারে লেদা পোলা পাইনের মতো খালি ধমকায়। এখন ভাববো দোলনের নাক টিপলে দুধ বেরোয়। দুপুরে দোলনকে নীলুফা খাতুন 500 টাকা বকশিস দিয়ে বলেছেন এই রকম আরো একটা নোট পাবে যদি ওনার কথা মতো কাজ করে। দোলন তো মহা খুশি, আরো 500 টাকা পাবে সেই আশায়। নীলুফা খাতুন যখন প্রণবকে ওসব বলতে বলল, দোলন তখন সোজা না করে দিয়েছে। সকালে তো ও লজ্জায় থেকে বাঁচার জন্য কিছু না বোঝার ভান করেছিল, কেননা ওই বুড়ি তাকে বারবার এমন কথা বলে লজ্জায় ফেলছিল। পরে নীলুফা খাতুন ওরে আরো বুঝিয়েছে যে দূরে থাকলে ছেলেরা অন্যের দিকে ঝুঁকে যায়, আর কত কি। শেষে হিংসায় জর্জরিত হয়ে দোলন রাজি হয়েছিল, তবে ওই 500 টাকা ওকে দিতে হবে। নীলুফা খাতুন ও বলে দিয়েছেন যে দিবেন। এখন সেই নিয়ে দোলন ঘ্যান ঘ্যান করে যাচ্ছে। ওর কথায় উনি ধুমকে বলে উঠলেন, ওই সেরি চুপ থাক, এত লাভ লোকসান খুঁজিস কেন? আমারটা আমারে না দিলে আমি কিন্তু তোমার ওই কালাচান নাতিরে সব বইলা দিমু, তখন তোমার মান সম্মান এর খেতা পুরাইব। তোর চামড়াটা কদ্দুর সাদা দেইখা তুই আমার নাতিরে কালাচান কইতাছোস? অমন সাদা চামড়া আমার নাতি 2টা শীষ দিলেই 1000টা আইব। যেই না চেহারা নাম রাখছে পেয়ারা, অমনে বুঝছোস? দোলনের মুখ এমনিতেই চলে বেশি। তারপরেও নীলুফা খাতুন ওকে 500 টাকা দিবে বললেও দেয়নি। পরের দিন শুক্রবার ছিল। সকালে প্রণব ফোন করলে ও কথা বলবে বলে ফোন নিয়ে ঘরে এসে দরজা আটকে দিল। নীলুফা খাতুন ভাবলেন কালকের বোঝা নয় বোধহয় কাজ দিয়েছে, অথচ ঘটল উল্টোটা। নীলুফা খাতুনের কালকের বলা সব কথা একটা একটা করে সব উগরে দিল মেয়েটা, সাথে টাকা না দেওয়ার কথাটাও বলে দিল। ওর কথায় যেন প্রণব আকাশ থেকে পড়ল। এই মেয়ে তো ওর নানুর থেকেও এক কাঠি ওপরে। ও আর ভেবেছিল পোলাপান মানুষ, অত শত বুঝতে পারেনি, তাই ওকে ওইসব জিজ্ঞেস করেছে। প্রণব ওকে ধমকে বলল, চুপ থাক বিয়াদব, আমি বাড়ি এসে নেই, তারপর তোর পিঠে লাঠি কটা ভাঙি, বসে বসে গুনিস। দোলন গলায় জোর দেওয়ার চেষ্টা করে বলল, আমি কি করলাম? আপনার ওই বুড়ি নানিই তো সব শিখাইয়া দিছে। আমি কি বলতাম নাকি ওই সব কথা জীবনেও? আমার বুঝি লজ্জা শরম নাই? ওই বুড়িই তো বলল আপনারে কইলে তার বদলে টাকা দিবে। সামনে পরীক্ষা না, আমি আজকেই লীনা ম্যামকে জিজ্ঞেস করব তোর সিলেবাস শেষ হয়েছে কিনা। আজব, আপনি কই থেকে কই যান? এমন করলে আমি আর পড়মুই না। প্রণব ওর কথা আর শুনল না, ও ফোন কেটে দিল। দোলন মুখ ঝুলিয়ে বলল, বিয়ের শখ মিটেছে না তোর দোলন চাপা? ভাল লাগে না? কত আশায় ছিলাম বিয়ে করলে আর পড়া লাগবো না, আর আমারে কিনা পড়ার লগেই বিয়া দিয়া দিল। মাস 3 পর প্রণব 5 দিনের ছুটি নিয়ে বাড়ি এসেছিল। পরিবারের সাথে সময় কাটিয়ে 5 দিন পরেই আবার শহরে পাড়ি জমায়।
প্রণবের যাওয়ার 3 দিন পর থেকে প্রায় সপ্তাহখানেক দোলনের জ্বরে ভুগল। রক্তশূন্যতায় হাত পা কেমন সাদা হয়ে গিয়েছিল। নীলুফা খাতুন ছেলের বাসায় চলে যাওয়ার পর দোলন ঘরে একাই থাকতো। এ কদিন সকালবেলা 9টা বেজে যাওয়ার পরও যখন দোলনের সারা শব্দ নেই, তখন নূরজাহান বেগম ঘরে গিয়ে দেখেন দোলন বিছানায় শুয়ে কাতরাচ্ছে। ওর ওই অবস্থা দেখে নূরজাহান বেগমের আত্মা কেঁপে উঠল। তারপর আরুষ গিয়ে বাজার থেকে ডাক্তার ডেকে আনলে সেই ডাক্তার হসপিটালে ভর্তি করতে বলে 4 দিন হসপিটালে থেকে কিছুটা উন্নতি হলে বাড়ি নিয়ে আসে। এসব খবর প্রণব জানতো না, চিন্তা করবে বিধায় ওকে বলা হয়নি। দোলন এখন আর ফ্রক পরে না, সবসময় শাড়ি পরে থাকে। শাড়ি সামলে কাজ করাও শিখে গেছে। নূরজাহান বেগমকে রান্নাঘরে সাহায্য করে টুকটাক। একদিন সকালে নূরজাহান বেগম ঘরের মধ্যে বসে দরজায় বসে চাল বাছছিলেন। দোলন উঠান ঝাড়ু দিচ্ছিল। এমন সময় তুহিন হাঁপাতে হাঁপাতে তালুকদার বাড়িতে এসে হাজির হলো। ওর পরনে স্কুল ড্রেস। ভাইকে দেখে দোলন হাতের ঝাড়ু ফেলে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে তুহিন, এমন হাঁপাইতেছস কেন? আরুষ ভাই স্কুলে ঝগড়া বাঁধিয়েছে নিয়ামুল স্যারের সাথে। কি বলিস, কি নিয়ে ঝগড়া বাঁধালো? মালতী আপুরে নিয়ামুল স্যার নাকি বাজে কথা বলছে, সেই নিয়া। ছোট ছেলের কথা শুনে নূরজাহান বেগম ঘর থেকে বেরিয়ে এলেন। সবকিছু শুনতেই উনি বাকহারা। ছেলের যা মাথা গরম, যদি গায়ে হাত তুলে বসে। আসলাম তালুকদার বাড়িতেই ছিলেন। নূরজাহান বেগম গিয়ে সবকিছু বলতেই উনি স্কুলে গেলেন। ছেলেকে বুঝিয়ে শুনিয়ে বাড়ি নিয়ে এলেন। তবে কাহিনী এখানেই শেষ হলো না। পরদিন সকাল হতে না হতেই নিয়ামুল হক পুরো পাড়া রটিয়ে দিলেন মাস্টারের ছোট ছেলের সহিত লতিফ সরকারের মেয়ের অবৈধ সম্পর্ক রয়েছে। এই নিয়ে গ্রামে বিচার বসল। প্রণবের কানে এ খবর যেতেই ও বলল বিয়ে দিয়ে দিতে। আসলাম তালুকদার মান সম্মানের ভয়ে আর কিছু বললেন না। গ্রামে ওনার একটা সম্মান আছে, সেটা কাদায় লাগলে তার মুখে দেখানোর জায়গা থাকবে না। তবে মালতীর বাবা লতিফ আহনাফ এই বিয়েতে অমত পোষণ করলেন। শেষে প্রণব ওনার সঙ্গে কথা বলে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে। এত সব ঝামেলার মাঝে রমজান এলো চলে। দোলনও 9ম শ্রেণীতে থেকে 10ম শ্রেণীতে পদার্পণ করেছে। প্রণব সারা বছর তেমন একটা ছুটি না নেওয়ায় রমজান মাসে 1 মাস ছুটি নিয়ে গ্রামে এসেছে। প্রথম রমজানের দিন ইফতারের কিছুটা আগে এসে বাড়িতে ঢুকেছে। নূরজাহান বেগম ছেলেকে দেখে খুশিতে আত্মহারা। প্রণব বলেছে, আসার চেষ্টা করেছি অথচ ছেলে এসে হাজির। বসার ঘরে 2 বউ মিলে ইফতার সাজাচ্ছে। নূরজাহান বেগম ফল কাটছেন। প্রণব এসে রুমে গিয়েছে ফ্রেশ হতে। আরুষ নিজের রুমে। আসলাম তালুকদার আসরের নামাজ পড়তে গিয়ে আসেননি এখনো। আজানের আরো আধা ঘন্টা বাকি এখনো। গরমে সকলের নাজেহাল অবস্থা। দোলন গরম সইতে পারে না। সব কাজ শেষ হলে ও দ্রুত রুমে এলো। গোসল না করলে ও ইফতারি করে শান্তি পাবে না। রুমে এসে আনলা থেকে শাড়ি আর প্রয়োজনীয় জিনিসপত্র নিল। আলনাটা ইদানিং আনানো হয়েছে। ওয়াশরুমের দিকে যেতেই দেখলো প্রণব সবে গোসল করে বের হয়েছে। দোলন অতশত না দেখে ওয়াশরুমে ঢুকে গেল। আবার আজান দিয়ে দিবে সেই তাড়ায়। প্রণব ওর লাগেজে কিছু একটা খুঁজছে, অথচ পাচ্ছে না। দোলন গোসল করে বের হতেই চারপাশে আজান পড়ে গেল। আসলাম তালুকদার গলা উঁচিয়ে প্রণবকে ডাকছেন রোজা খোলার জন্য। দোলন হাতে ভেজা কাপড় বালতি ও সেগুলো নিয়ে বারান্দায় গেল মেলে দিতে। প্রণব খোঁজাখুঁজি বাদ দিয়ে ইফতারের জন্য ড্রয়িং রুমে চলে গেল। টেবিলে আসলাম তালুকদার আর আরুষ পাশাপাশি বসা। প্রণব গিয়ে বাবা ভাইয়ের পাশে বসলো। মালতী সবাইকে শরবত পানি এগিয়ে দিচ্ছিল। নূরজাহান বেগম বলল দোলনকে ডাকতে। মালতী ডাকতে যাবে, এরই মধ্যে দোলন বেরিয়ে এলো। ওর পরনে আকাশি রঙের 8 পৌরে একটা শাড়ি। নূরজাহান বেগম 2 ছেলের বউকে দুপাশে দিয়ে মাঝে বসলেন। পরিবারের মানুষের সাথে প্রথম রমজানের প্রথম ইফতার করা আনন্দ কিংবা অনুভূতি দুটোই আলাদা। বেশ আনন্দ উৎফুল্লতার সহিত ইফতার শেষ করলো সকলে। তবে এর মধ্যে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, একটা কথার উপরে 10টা কথা বলো। দোলন একদম শান্তভাবে বসেছিল, একটা কথাও বলেনি। মাথায় বড় করে শাড়ির আঁচল দিয়ে ঘোমটা টানা ছিল। সকালের কাছে এটাই স্বাভাবিক ঠেকলেও প্রণবের কাছে সুবিধাজনক লাগেনি। পূর্বে যখনই 2 দিনের জন্য বাড়ি এসেছে তখনও ও খেয়াল করেছে, তবে এতটা গুরুত্ব দেয়নি। আসলাম তালুকদার ইফতার শেষে 2জন ছেলেকে নিয়ে নামাজে গেলেন।
নূরজাহান বেগম নামাজ পড়ে বিশ্রাম নিচ্ছেন। মালতী আর দোলন বাহিরের দরজার সামনে বসে গল্প করছে। কাল ইফতারে কি করবে, সেহরিতে কি করবে সেসব নিয়ে আলোচনা করছে। এর মধ্যে প্রণব আর আরুষ বাড়ি এলো। আসলাম তালুকদার ওদের সাথে নেই, হয়তোবা চা খেতে গিয়েছে। আরুষ ঘরে যেতেই মালতী উঠে ঘরে চলে গেল। রাতের বেলায় বাহিরে দেখলে বকবে সেই আশঙ্কায়। প্রণব ঘরে যেতে যেতে দোলনকে আর চোখে তাকিয়ে দেখলো। মেয়েটা অন্যদিকে তাকিয়ে রয়েছে। প্রণব রুমে এসে ওর লাগেজ থেকে যাবতীয় জিনিসপত্র নামিয়ে আলমারিতে তুলে রাখলো। সেগুলোর মাঝেই তখন খুঁজতে থাকা জিনিসটিও পেয়ে গেল। ওটা টেবিলের ওপরে রেখে বিছানায় এলো। রোজা রেখে জার্নি করে এসে এখন ক্লান্ত লাগছে। ক্লান্ত শরীরটা বিছানায় রাখতেই রাজ্যের ঘুম এসে চোখে ধরা দিল। প্রণবের ঘুম ভাঙলো রাত 9:30টায়। বাড়ির সবাই তখন ঘুমিয়ে পড়েছে। প্রণব বিছানা থেকে নেমে ওয়াশরুমে গেল অজু করতে। অজু করে এসে নামাজ আদায় করলো। এতক্ষণ খেয়াল না করলে এবার পুরোপুরি চোখ বোলাতেই ওর কপাল কুঁচকে এলো। এত রাতে দোলন কোথায় গেল? প্রণব দরজা খুলে রুম থেকে বের হয়ে দেখলো সকলের রুমের দরজা বন্ধ, তবে গেস্ট রুমের দরজা খোলা, সেখানে আলো জ্বলছে। প্রণব সেদিকে পা বাড়াতেই মৃদু গোঙানির শব্দ ওর কানে এসে ঠেকলো। গেস্ট রুমের কাছাকাছি আসতেই বেশ অবাক হলো, শব্দটা এখান থেকে আসছে। ও দরজা ধাক্কা দিতেই বুঝলো দরজা খোলা। ও কিছু না ভেবে ভেতরে ঢুকতেই বিছানায় শুয়ে ছটফট করা দোলনের ওপর চোখ পড়ল। মেয়েটা কুঁজো হয়ে দুহাতে পেট চেপে শুয়ে ছটফট করছে। প্রণব বুঝলো না কি হয়েছে। ও বিছানার কাছে এসে দোলনকে ধরতেই মেয়েটা ভয়ে লাফ দিয়ে উঠল। প্রণব থতমত খেয়ে ছেড়ে দিল। অতঃপর বিছানায় উঠতে উঠতে বলল, আমি। দোলন শাড়ির আঁচলটা টেনে গায়ে জড়াতে বলল, আপনি এখানে কি করছেন? তুই কাঁদছিস কেন? আর এখানে কি করছিস? দোলন তখন ওর দৃষ্টিজোড়া লুকানোর পাইতারায়। দোলনকে এরকম করতে দেখে প্রণবের মেজাজ গরম হলো। ও থতমত কণ্ঠে বলল, 2 মিনিটে উঠে রুমে আসবি। দোলন কিছু বলতে যাবে, এর মধ্যেই প্রণব বলে উঠল, দেখি সরে বস তো। দোলন কাচুমাচু করে ওর দিকে চাইল। প্রণব পাত্তা দিল না। ও দোলনকে টেনে বিছানা থেকে উঠালো। ছোপ ছোপ লাল দাগে গোলাপি রঙের চাদরটা লেপ্টে রয়েছে। প্রণব বিরক্ত ভাব নিয়ে বলল, পিরিয়ড হয়েছে, তুই ঔষধ না খেয়ে এখানে ফ্যাচ করছিস কেন? দোলন তখন লজ্জায় আর না তাকিয়ে রুমে চলে এলো। প্রণব ওর যাওয়ার দিকে তাকিয়ে কপাল কুঁচকে চাইল। এখানে লজ্জার কি আছে ও বুঝলো না। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। চাদরটা পরিষ্কার করতে হবে, না হলে দাগ বসে যাবে। তাই ও চাদরটা তুলে রুমে এলো। দোলন বিছানায় কাঁথা জড়িয়ে শুয়ে পড়ল। প্রণব চাদর নিয়ে ওয়াশরুমে গেল। চাদর ধুয়ে সেটা বারান্দায় মেলে দিল। দোলনকে এসে জিজ্ঞেস করলো, রাতে কি খেয়েছিস? দোলন নিশ্চুপ, কোনো সারা শব্দ নেই, যেন আস্ত একটা পাথর বিছানায় শুয়ে রয়েছে। প্রণবের মেজাজ বিগড়াচ্ছে। মেয়েটা কি ওর সাথে নাটক করছে নাকি? প্রণব থতমত মুখে রুম থেকে বের হয়ে গেল। ও যেতেই দোলন উঠে বসলো। মাসের এই সময়টা ওর অতিরিক্ত পেট ব্যথা আর সহ্য করার মতো নয়, সাথে হাত পা প্রচুর ব্যথা করে। তবে এ কথা ওর মা ছাড়া শুধু মালতী জানে। যখনই এই দিনগুলো আসে, মালতী এই বাড়িতে এসেছে হতে সকল কাজ করে দেয়, হাত পাও টিপে দেয়, গরম পানি করে দিতে, কিছু খেতে মন চাইলে তাৎক্ষণিক বানিয়ে দিবে। আজ আরুষ বাড়িতে থাকায় ডাকেনি। তার উপর মেয়েটা সারাদিন রোজা ছিল। তাছাড়া এখন সময়টা ওদের ব্যক্তিগত। দোলন বুঝে, আগে না বুঝলে এখন কিছু হলেও বুঝে। তবে সময় থাকতে না বুঝলে লাভ কি? ছোট দোলন বড় হয়েছে, 15 থেকে 16 হলো, 2 দিন পর 17 হবে। কিছুক্ষণের মধ্যেই প্রণব ফিরে এলো। ওকে রুমে ফিরতে দেখে দোলন পুনরায় কাঁথার নিচে ঢুকে পড়ল। প্রণব ব্যাপারটা খেয়াল করে ওর হাতে থাকা হট ব্যাগটা আর পানির গ্লাসটা বিছানার এক পাশে রেখে দরজা আটকে ফিরে এলো। কোনো কথা ছাড়াই এক টানে দোলনের ওপর থেকে কাঁথাটা সরিয়ে নিল। দোলন চমকে পেছনে ফিরে চাইল। প্রণব ওর কথা ছাড়াই টেনে ওকে শোয়া থেকে তুলল। অতঃপর হাতে থাকা ঔষধ আর বিছানা থেকে পানির সেই গ্লাসটা ওর হাতে ধরিয়ে দিল। দোলন সেগুলো পুনরায় রেখে দিল বিছানায়। প্রণব বেশ সইল না। ও দোলনের কপালে সজোরে হাত দ্বারা চেপে ধরে মুখে পানি ঢেলে দিল। ঔষধ ও দিয়ে দিল। দোলন সেগুলো গিলল না। ও মেঝেতে সব ফেলে দিল। প্রণবের মেজাজ গরম হলো। ও আরেকটা ঔষধ নিয়ে তা মুখে দিতে হাত দ্বারা মুখ চেপে রাখলো। দোলন ছুটবার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। প্রণব ছাড়ল না যতক্ষণ না পর্যন্ত ঔষধটা গিলে ফেলল। প্রণব নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে বলল, থাপড়ে চোটে দাঁত ফেলে দিব, বিয়াদব কোথাকার। দিন দিন বিয়াদব হচ্ছিস, দিব ধরে দুটো।
ওর কথা দোলনের সইল না। ও ছলছল নয়নে নিজের তেজ বজায় রেখে বলল, হাত থাকলে পাগলেও দাঁত ফেলতে পারে, সেখানে তো আপনি সুস্থ সবল মানুষ। ওর কথায় প্রণব বেশ অবাক হলো। দোলন এত গুছিয়ে জবাব দিতে শিখে গেল কবে? প্রণব কথা বাড়ালো না। ও চুপচাপ পানি আর ঔষধ ঠিক জায়গায় রেখে এসে দোলনকে বলল, শাড়ি পাল্টে এসে শো, আবার এটাও নষ্ট হবে কেন? আপনার কি এখন আমাকে ঘৃণা লাগছে? এখানে ঘৃণার কি হলো? বক বক করতে করতে কি মাথা পুরোটাই গেছে নাকি? কেন এখন পাগল মনে হয় আমারে? এই সময় এমনি মেয়ে মানুষের মন বিগড়ে থাকে। প্রণব কথা না বাড়িয়ে নিজেই উঠে আলনা থেকে শাড়ি নিল। দোলন তখনও একইভাবে বসে রয়েছে, আশেপাশে ওর কোনো খেয়াল নেই। হুট করেই ওর মনে হলো ও হাওয়ায় ভাসছে। যতক্ষণে ওর খেয়াল হলো ততক্ষণে প্রণব ওকে পাঁচ কোলে তুলে ওয়াশরুমের দরজায় এনে দাঁড় করিয়েছে। দোলন ওর দিকে কটমট করে তাকাতেই প্রণব শাড়িটা ওয়াশরুমে রেখে বেরিয়ে এলো। অতঃপর দরজার বাহির থেকে আটকে থমথমে কণ্ঠে বলল, 3 মিনিটের মধ্যে যেন তোকে বাহিরে দেখি। 2 মিনিট পার হতেই দোলন জোরে জোরে দরজা ধাক্কানো শুরু করলো। বিরক্তিতে প্রণবের মেজাজ গরম হলো। ও দরজা খুলতেই দোলন বেরিয়ে এলো, শাড়ি চেঞ্জ করেনি। প্রণব ঠাস করে একটা দিবে ভেবে এগুতেই দেখলো দোলন আলনা থেকে পেটিকোট আর ব্লাউজ নিয়ে আসছে। প্রণব আর টু শব্দটিও করেনি, বিছানায় বসলো গিয়ে। পাক্কা আধ ঘন্টা পর দোলন বেরিয়ে এলো। দোলনের ধোয়া শাড়িটা নিয়ে বারান্দায় মেলে দিতে যেতেই দেখতে পেল চাদর ছড়িয়ে রাখা। এটা তো ও পরিষ্কার করেনি তাহলে? মাথায় কিছুটা চাপ দিতেই বুঝতে পারলো এটা প্রণবের কাজ। হুট করেই আবার ওর মেজাজ বিগড়ে গেল। দোলন রুমে এসে প্রণবের সামনে দাঁড়িয়ে বলল, আমি বলেছি কাউকে যে চাদরটা ধুয়ে দিন, ওটা কেন ধুতে গেছে? পরে তো ঠিকই বলবে এমন একটা গেরাম্মাই ক্ষেত, তার ওপর আবার কোনো কাজই পারে না। প্রণব যেন আকাশ থেকে পড়লো। এই মেয়ে ওর সাথে এত তেজ দেখিয়ে কথা বলছে কেন? আর এসব কথা শিখলই বা কই? 3 দিন এমন ঝগড়ুটে হচ্ছে কেন? ও বোধহয় দড়ি বেশি ঢিল দিয়ে ফেলেছিল, এবার লাগাম টানা উচিত, নতুবা পরে ওকে পস্তাতে হবে। দোলন ততক্ষণে বিছানায় শুয়ে পড়েছে। ওর শরীর আর সায় দিচ্ছে না, ব্যথা ক্রমশ বেড়েই চলেছে, হাত পা যেন ছিঁড়ে পড়ে যাচ্ছে। প্রণব লাইট অফ করে এসে বিছানায় বসলো। দোলনের ওপর থেকে কাঁথাটা সরাতেই দোলন তা টেনে পুনরায় গায়ে জড়ালো। প্রণব এবারটায় হ্যাচকা টানে কাঁথাটা সোজা ফ্লোরে ফেলে দিল। দোলন উঠে বসতে যাবে, প্রণব দিল না। ও হাতটা টেনে আবার শুইয়ে দিল। অতঃপর হট ব্যাগটা নিয়ে শরীরের ওপর দিয়ে ওর পেটের ওপর চেপে ধরলো। কিছু পল পর যখন বুঝলো আরাম লাগছে, দোলন তখন চুপচাপ সোজা হয়ে শুয়ে রইল। মেয়েটা ব্যথায় দরদরিয়ে ঘামছে। প্রণব ওর শাড়ি দিয়ে গলা মুখ মুছে দিল। এরই মধ্যে দেখলো দোলনের হাত পা নাড়াচাড়া করছে, আবার সোজা করছে তো আবার বাঁকা করে রাখছে। প্রণব উঠে ওর পায়ের কাছে বসলো। আস্তে করে ওর পাটা এনে কোলে রাখ। দোলন চমকে চাইল। প্রণব পুনরায় পায়ে হাত দিতেই দোলন উঠে বসলো। খিটমিটে মেজাজ নিয়ে বলল, দরদ উতলে পড়ে? এতদিন কই ছিল? নাকি অন্য কিছু চাই? শহরের গুলো দিয়ে পোষায়নি, এমন গেরাম্মা খ্যাতের কাছে কি চাই? প্রণব নিজের রাগ সামলাতে না পেরে ওর গালে চড় বসিয়ে দিল। দোলন এবার যেন আরো তেতে উঠল। তেজি গলায় বলল, মারবেন তো? হাতে মারছেন কেন? লাঠি আনুন না, ওটা দিয়ে পিডান। প্রণব নিজেকে সামলালো। ও ছোট মানুষ, এভাবে বোঝালে হবে না, তাই সরে বসে ওকে টেনে কাছে আনলো। দোলন এলো না, পুনরায় সরে গেল। প্রণব আরো টেনে আনলো কাছে। দোলন মোচড়ামুচড়ি করছে, তা ছোটাতে পারল না। প্রণব ওর মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে বল? তুই এমন খিটমিট করছিস কেন? শরীর বেশি খারাপ লাগছে? এখন তো আমাকে খিটমিটেই মনে হইব। শহরের সুন্দরী নারী আছে, সেগুলো তো খিটমিটে না, মিটমিটে। মিটমিটে আবার কি? প্রণব অবাক হয়ে আওড়ালো। প্রণব বউকে মানাতে পারছে না, ইহা বড়ই আশ্চর্যজনক ব্যাপার তার নিকট। তার বউ তো এরূপ ছিল না, ঘাওড়া হলেও ওকে ভয় পেত। তাছাড়া এত নীরব আর বড়দের মতো আচরণ করার মতো মেয়ে তো দোলন চাপা নয়। প্রণবের সন্দেহ হলো অন্য কোনো ব্যাপার নেই তো, না হলে একটা মানুষ এত দ্রুত পাল্টে যায় কি করে? তাও আবার দোলনের মতো একটা বাচাল কথা না বলে থাকছে কি করে? আজ দ্বিতীয় রমজান। রমজান আসছে আসছে করে রোজারও একটা শেষ হয়ে গেল। সকাল 10টায় বাজতে চললো, দোলনের কোনো খবর নেই। 7টার দিকে ঘুম থেকে উঠে যে রুম থেকে বের হলো, এর মধ্যে একবারও রুমে এসে ওর সাথে দেখা করেনি।
কাল সারা রাত না ওকে ঘুমোতে দিয়েছে আর না নিজে ঘুমিয়েছে। প্রণব ওর হাত পা মালিশ করেছে অনেক রাত পর্যন্ত, অথচ মেয়েটা যতক্ষণ পর্যন্ত জেগেছিল ওকে গালের গুষ্টি শুদ্ধ গুলিয়ে খাইয়েছে। প্রণবরা অবধি করেনি। নতুন গাছে কাঁঠাল পাকছে, মা কইছে পাইরা দিতে। প্রণব বিছানায় বসে কাজ করছিল, এহনো কথায় ও ঘাড় বাঁকিয়ে চাইল, না কেউ নেই। প্রণব অবাক হলো, না ওর ভালো করেই জানা আছে এইটা কে। ও পরনের লুঙ্গিটা ঠিকঠাক করে উঠে বসে বাহিরে এলো। নূরজাহান বেগম হাঁস মুরগিগুলোকে খাবার দিচ্ছেন। দোলন মুরগির ঘর থেকে ডিম বের করে প্রণব বাগানে গেল। ওকে যেতে দেখে দোলন হাতের ডিমগুলো রেখে তাড়াহুড়ো করে দৌড়ে গেল ওর পেছনে। প্রণব দেখলো, কিছু বলল না। দোলন যে গাছে কাঁঠাল পেকেছে ওটা দেখিয়ে বলল, ওই যে গাছে পাকছে, মগডালে ওঠা লাগবো। প্রণব ভ্রু কুঁচকে চেয়ে বলল, মগডালে কাঁঠাল পাকলে ওই খবর তোর কানে কে দিল? কে দিবে আবার? আমিই দেখছি। তুই অতদূর কিভাবে দেখলি আর বুঝলি কি করে যে কাঁঠাল পেকেছে? চোখে কি অনুবীক্ষণ যন্ত্র লাগিয়েছিস নাকি? দোলন আমতা আমতা করে বলল, আপনি মাথা শয়তান বেডা, যেই কাম করতে আইছেন ওইডা করেন। প্রণব ওকে পাত্তা না দিয়ে কোমরের লুঙ্গি বেঁধে গাছে উঠল। কাঁঠাল পাড়া শেষ হলে কল পাড়ে গেল হাত মুখ ধুতে। হাতে কাঁঠালের আঠা লেগেছে, পানি দিয়ে না উঠলে ও গলা উঁচিয়ে দোলনকে ডাকলো, দোলন তেল দিয়ে যা তো একটু। দোলন শুনলো তবে গেল না। একবার দুবার তিনবার ডাকতে নূরজাহান বেগম ডেকে বললেন তেল দিয়ে আসতে। দোলন আর না পেরে তেল নিয়ে গেল। ও যেতেই প্রণব রাগী লুক নিয়ে তাকালো ওর দিকে। দোলন পাত্তা দিল না, এতে তার কিছু যায় আসে না। আসলাম তালুকদার সন্ধ্যায় এসেছেন মেয়ে আর মেয়ের জামাইকে বাড়ি নিয়ে যেতে। প্রণব বিয়ের পর এখন অবধি শ্বশুর বাড়িতে রাত পার করেনি। দোলন মাঝে মধ্যে গিয়ে থেকে এসেছে কিছুদিন করে। প্রণব রোজার মাসে যেতে নারাজ থাকলেও শ্বশুরের কথায় না করতে পারেনি। ও হ্যাঁ বলার পূর্বেই দোলন রুমে এসে সব গোছগাছ করে ফেলেছে। ব্যাগও নিয়েছে, বড় সড়ই হয়তো ওর পোশাক নিয়েছে। দোলনদের বাড়ি যেতেই দেখলো রানী আর তার হাজবেন্ডও এসেছে। প্রণব রানীর হাজবেন্ড মারুফের সাথে কুশল বিনিময় করে ওর ছেলেকে কোলে নিয়ে দুষ্টুমি করছে। এরই মধ্যে তাজরিন বেগম চা আর কিছু ফল নিয়ে এলেন। রমজান মাসে সকলেই ইফতার করেছে, তাই ভারী কিছু তৈরি করেনি। দোলন এসেই ঘুষে ওর ঘরে ঢুকেছে। নিজের চেনা সেই বিছানায় চাইতে আরামদায়ক আর কিছু নেই। এখানে গা হেলিয়ে দিয়ে দেহটা কেমন শান্তির অতল গহ্বরে হারিয়ে যায়। খাবার খেয়ে প্রণব নড়তে পারছে না। অল্প অল্প করে তাজরিন বেগম দুই জামাইকে 1 মাসের খাবার একদিনে খাইয়েছেন। প্রণব কোনো মতে উঠে এসেছে। খাবার ওর গলা অবধি চলে এসেছে। প্রণব রুমে আসতেই দেখলো দোলন মুখ ভেঙচি দিয়ে মাথার আঁচল দিয়ে ওয়াশরুমে চলে গেল। প্রণব দেখলো বিছানার বাড়ি থেকে আনা কাপড়ের ব্যাগ ও নিজের পোশাক নেয়ার জন্য ব্যাগের চেন খুলতেই অবাক হলো, এখানে ওর কিছুই নেই, যত সব দোলনের আবর্জনার স্তূপ। মেয়েটা পুরাতন জামা কাপড় সব নিয়ে এসেছে। প্রণব এবার নিজেকে পৃথিবীর সবচেয়ে বোকা ব্যক্তি মনে হলো। এই জন্যই বোধহয় লোকে বলে মাইয়া মানুষের ওপর ভরসা করে চলতে নেই। নিজের বুদ্ধি দিয়ে চললে এমন হতো না। প্রণব মাথায় হাত দিয়ে বিছানায় বসে রইল। দোলন শাড়ি বদলে বেরুতেই জিজ্ঞেস, আমার পরার জন্য কিছু এনেছিস? দোলন বিছানার অন্য পাশে বসতে বসতে বলল, আপনার পরার জন্য আমি কি আনবো? আপনার জিনিস বোঝা বাইয়া আইনা আমার কি লাভ? প্রণব আশ্চর্য হয়ে বলল, তুই আনলি কই? ব্যাগ তো সারা রাস্তা বয়ে আনলাম আমি। যাই হোক, গোছাইতে তো হইতো আমাকেই। প্রণব ওর সাথে কথা পেঁচালো না, কেননা ওর কাছে দোলন চাপা একটা ফুলের নাম নয়, একটা বুলেটের নাম। ওর কাছে কথা মানেই বুলেট বের হওয়া। প্রণব পেছন ফিরে বলল, এখন আমি কি পরবো? যা পরার জন্য কিছু জোগাড় করে দে। আমি কেন জোগাড় করবো? আপনি কি পরবেন আপনি জানেন। এখানে এসে মনে হচ্ছে তোর মুখে বুলি ফুটেছে। বাড়িতে দুদিন কি ঢংটাই না করলি, এখন তো আমারে ঢঙ্গিও মনে হইলে হোক, আমার কিছু আসে যায় না। ঘ্যান ঘ্যান না করে একটা লুঙ্গি নিয়ে আয় যা। পারমু না, রাইতের 10টা বাজে, আমার ঘুম পাইছে, আমি ঘুমাইলাম বলে দুলুন বিছানায় শুয়ে পড়ল। প্রণব হতাশায় একে নিয়ে ও যাবে কই? দুদিন আচরণে ভেবেছিল বোধহয় জ্ঞান বুদ্ধি শুদ্ধি কিছু হয়েছে, এখন তা দেখছে এ যে লাউ সেই কদু। মাঝখানে ও না পেল বউ আর না পেল বউয়ের কাছ থেকে সম্মান। যদি বলে এইটা বউ নাকি,
তাহলে ও বলবে এর চাইতে ভালো বিয়া না কইরা অন্তত এই মেয়ে ওকে কিছু তো ভয় পেত। প্রণব দরজা বন্ধ করে লাইট অফ করে শার্ট প্যান্ট নিয়েই শুয়ে পড়ল। কিছু করার নেই, এটা শ্বশুর বাড়ি, ও লুঙ্গি কার কাছে চাইবে? সময় পেরিয়ে রাত 12টার ঘরে পা দিয়েছে, অথচ প্রণবের চোখে ঘুম নেই, বেচারের শরীর শান্তি নেই। ও এভাবে ঘুমোতে পারবে না। দোলন ঘুমায়নি। প্রণবের এমন নড়াচড়া দেখে উঠে বাহিরে গেল। প্রণব ভ্রু কুঁচকে চাইল। ও তো ভেবেছে এটা ঘুমিয়ে লটকে আছে, তাহলে উঠল কি করে?